শুল্ক বাড়ানোর প্রতিবাদে দুদিনের জন্য ফল আমদানি বন্ধ, কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। রমজান ঘিরে ভোগ্যপণ্য আমদানি বাড়লেও মূলধনী যন্ত্রপাতিতে ধস। বেশি দামে কিনছি, বেশি দামে বিক্রি করতে আসছে। রমজানের আগে ফল পাকড়ের দাম বাড়ে, তাহলে জনগণ যারা গরিব গুরবা আছে এরা কিভাবে চলবে? ফলের উপর শুল্ক বাড়ানোর কারণে সারা বাংলাদেশে ফল আমদানি বন্ধ রয়েছে। ব্যাংকে যদি সামর্থ্য না থাকে তাহলে আমরা মূলধনী যন্ত্রপাতি আনবো কোথা থেকে? বর্তমান সময়ে এই একটু স্লো যাচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা। ব্যাংকগুলো অনেক সময় সহায়তা করে না। সবার জন্য সমান এক ধরনের যে সুযোগ সুবিধা সেটা তৈরি করা। মূল্যস্ফীতি সহনীয় হতে লাগবে আরও ৩ মাস। 7টি ব্যাংকের 12টি ছাড়া সবই চলছে খুঁড়িয়ে, জানালেন অর্থ উপদেষ্টা। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। আমাদের 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে, এটা কোনো দেশে হয়েছে কোনোটা? দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি জিন্নাতারা জশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকার ফ্রিজ খুলতে লাগবে দুদকের অনুমতি। সিআরআই কার্যালয়ের খোঁজে অভিযান। স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির 11 দফা প্রস্তাব বাস্তবায়ন হলে সেবা নিশ্চিত হবে সবার। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের। তুরাগ তীরে জিকির আসকারে নিমগ্ন মুসল্লিরা। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত কাল। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের অনুমতি। এবং কাজে এলো না ট্রাম্প মোদির বন্ধুত্ব। অবৈধ ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আটক ৫,০০০ ব্যক্তিকে ফেরানো হচ্ছে নিজ নিজ দেশে। বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। এ কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে বাজারে। সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। আবার বেনাপোল বন্দরের রাজস্ব আয়েও লেগেছে ধাক্কা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। ৯ জানুয়ারি ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০% করে এনবিআর। এতে কেজিতে শুল্ক কর ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকা। আমদানি খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারেও। বিভিন্ন ধরনের ফল কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গল ও বুধবার ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলের উপর শুল্ক বাড়ানোর কারণে আমাদের অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে ফল আমদানি বন্ধ রয়েছে। বাইরের রাষ্ট্র থেকে যে মালগুলো আসছে ওইগুলো অনেক দাম বেশি এখন। রমজানের আগে ফল আমদানি বন্ধ এবং দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এভাবে যদি রমজানের আগে ফল পাকড়ের দাম বাড়ে, তাহলে জনগণ যারা গরিব গুরবা আছে এরা কিভাবে চলবে? ফল আমদানি বন্ধে বেনাপোল বন্দর থেকে রাজস্ব হারাবে সরকার। অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি আগের মতো স্বাভাবিক রয়েছে। ফল আমদানি কমে যাওয়ায় আমাদের অন্যান্য রাজস্ব আয় কমে গেছে। রমজানে ফলের সরবরাহ ও দাম নাগালে রাখার আহ্বান ভোক্তাদের। সময় সংবাদ, বেনাপোল। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা বাড়লেও ধস নেমেছে মূলধনী যন্ত্রপাতিতে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকের সহায়তা না পাওয়ায় নতুন বিনিয়োগ হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও ঋণ প্রাপ্তিতে সমস্যা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগ না হলে কর্মসংস্থানে প্রভাব পড়ে সামাজিক অস্থিরতা বাড়ার শঙ্কার কথা জানালেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রমজানে জীবনযাত্রার ব্যয় আরেক ধাপ বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। সিয়াম সাধনার মাসে যৌক্তিক মূল্যে পণ্য যেন কিনতে পারেন, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। ভোক্তারা তো সবসময় চায় যে একটা রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা, মানসম্মত জিনিসটা পাওয়ার জন্য। দামটাও যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগের মধ্যে ছিল ভোগ্যপণ্য আমদানি সহজ করা। এমন বাস্তবতায় গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে এসব পণ্যের ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। আমাদের যে
গুডস ট্রেডের জন্য যে ফান্ডিংটা দরকার পড়তো ডলারে, নেট শর্টফল যেটা ব্যালেন্স অফ পেমেন্টের, সেটা প্রয়োজন পড়ছে কম। বছরের শেষ নাগাদ একটা সময় চলার পরে এটা আমাদের এখন যে ডলারের যে একটা চাপ ছিল, চাপটা কমে আসবে। বাজারে পছন্দ মতো পণ্য কিনতে পকেটে থাকা চাই চাহিদা অনুযায়ী অর্থ। তার জন্য দরকার নতুন কাজের সুযোগ, কিন্তু বিনিয়োগে ভাটা পড়ায় সেই সুযোগ তৈরি হচ্ছে না। বিনিয়োগের সঙ্গে সরাসরি যুক্ত মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে কমেছে 32%, আর মধ্যবর্তী কাঁচামাল প্রায় 7.5% ও জ্বালানি আমদানির ঋণপত্র খোলা কমেছে 8%। বিনিয়োগ আগ্রহ না থাকার পেছনে ব্যাংকের সহায়তা কমে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। সরকার না চায়, যদি ব্যাংকের যদি সামর্থ্য না থাকে, তাহলে আমরা মূলধনী যন্ত্রপাতি আনবো কোথা থেকে? আমরা এখন যে সামান্য আপনি ইম্পোর্ট দেখছেন, সেটা হলো যে আগের যে পুরনো মেশিন আমাদের চলতে পারতেছে না, কোয়ালিটি আসতেছে না, প্রোডাকশন কমে গেছে, সেগুলোকে আমরা চেঞ্জ করে করে আসলে এখন যে যতটুকু ইম্পোর্ট হচ্ছে সেগুলোর জন্য। কেন্দ্রীয় ব্যাংকও মনে করে বর্তমান পরিস্থিতিতে আশানুরূপ বিনিয়োগ না হলেও উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি অব্যাহত আছে। বর্তমান সময়ে এই একটু স্লো যাচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা, সেজন্য মূলধনী যন্ত্রপাতির যে ইম্পোর্টটা সেটা একটু স্লো দেখাচ্ছে। সাপ্লাই সাইড থেকে কিন্তু বেসিক্যালি কোনো বাধা নাই। সংকট উত্তরণে সরকারকে যেমন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, তেমনি ব্যাংকগুলোতে ঋণপত্র নিষ্পত্তি করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। অর্থ পাচার হতে দেওয়া যাবে না, এবং একই সঙ্গে বিভিন্ন রকমের যে রেগুলেটরি যে সমস্ত ইন্টারভেনশনগুলো রয়েছে, এবং ব্যাংকগুলো অনেক সময় সহায়তা করে না এই জায়গাগুলোতে ঋণপত্র খোলার ক্ষেত্রে। সুতরাং সবার জন্য সমান এক ধরনের যে সুযোগ সুবিধা সেটা তৈরি করা। নতুন বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলার হার কমলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে উৎপাদন ধরে রাখতে শিল্পের কাঁচামাল আমদানিতে এলসি খোলার হার বেড়েছে 9.5% ও নিষ্পত্তি হয়েছে 11%-এর বেশি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, দাম নিয়ন্ত্রণে চাল ডাল সহ নিত্য পণ্যের আমদানি বাড়ানো হয়েছে। এ সময় উপদেষ্টা জানান, দেশে 7টি ব্যাংকের 12টি ছাড়া সবই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। রাজনৈতিক অস্থিতিশীলতা, অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ সরবরাহ ঘাটতি সহ নানা কারণে মূল্যস্ফীতির হার 2 অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই। পরিস্থিতি মোকাবিলায় সুদ হার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এর মধ্যেই অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার 6 মাস পরেও মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? জবাবে বলেন, আরও 3 মাস অপেক্ষার পর আসবে ইতিবাচক প্রভাব। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সার, বিশেষ করে আমাদের একটা এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন আছে। তারপরে আপনার এই জ্বালানি, এলএনজি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, দেশের মাত্র 12টি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কোথাকার অর্থ নাই তো, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? এটা ডাইরেক্টরদের টাকা নিয়ে যায়, টাকাই তো নাই ওদের। ভ্যাটের প্রভাবে পণ্যের দাম যতটুকু বেড়েছে, ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুদকের তদন্তের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ভল্টে সংরক্ষিত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লকার ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, কতদিন ফ্রিজ থাকবে তা নিশ্চিত নয়, তবে কেউ চাইলে দুদকের অনুমতি নিয়ে লকার খুলতে পারবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরু চৌধুরীর লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে দুদক। তদন্ত অব্যাহত রাখতে এবার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা সকল লকার ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সেই চিঠি হাতে পেয়ে লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
দুদকের একটা নির্দেশনা আছে যে সেখানে ডিপোজিটটা আপাতত কোনো ডিপোজিট না নেওয়া এবং যারা নিয়েছে তাদেরকে না দেওয়া, অর্থাৎ এটা সাময়িকভাবে এই সেফ ডিপোজিটটা বন্ধ আছে। যেহেতু দুদক বলেছেন, তাহলে দুদকের থেকে হয়তো বা কথা বলে এটাকে খুলতে হবে। ভারপ্রাপ্ত মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংকের ম্যানুয়াল অনুসরণ করে কর্মকর্তা কর্মচারীদের জন্য সেফ ডিপোজিট পলিসি অনুসারে ভল্টে থাকা আলমারিতে মূল্যবান সামগ্রী রাখার সুবিধা আছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বল্প সংখ্যক কর্মী এই সুবিধা নিয়ে থাকেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য তাদের কিছু ভ্যারিয়েবলস রাখার একটা ব্যবস্থা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে বিডি ম্যানুয়াল যেটা আমরা ফলো করি, সেই বিডি ম্যানুয়ালের 5 থেকে 4 সেকশনে যে নির্দেশনা আছে সেই মোতাবেক একটা সেফ ডিপোজিট পলিসি আছে। এটা বাংলাদেশ ব্যাংকের আসলে খুবই কম এবং কম মানে এটা আমাদের 1%-এরও নিচে। অবৈধ সম্পদ সংক্রান্ত দুর্নীতির মামলায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে কারাগারে। তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা লকারের কথা জানতে পারে দুদক। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে সিআরআই কার্যালয়ের খোঁজে ধানমন্ডিতে অভিযান চালাচ্ছে দুদক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাসলিম তৌহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে সকাল থেকে দুদকের একটি টিম অভিযানে চালাচ্ছে সিআরআই কেন্দ্রিক। যে সিআরআইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ, সে অভিযোগের ভিত্তিতে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে সকাল থেকে আমরা ধানমন্ডির একাধিক স্থানে সিআরআইয়ের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সে সমস্ত স্থানগুলোতে দুদক অভিযান চালিয়েছে এবং অভিযানে তারা আসলে এই প্রতিষ্ঠানের যে একাধিক ঠিকানার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোনো ধরনের অস্তিত্ব পায়নি। দুদকের যে টিম যারা এসেছিলেন তারা বলছে যে ধানমন্ডি 6 এতে তাদের 2টা ঠিকানার কথা বলা হয়েছিল, একই সাথে ধানমন্ডি 32-এর 2-এর ঠিকানার কথা বলা হয়েছিল, সেখানেও তাদের অফিসের সন্ধানে দুদকের টিম সকাল থেকে তারা অভিযান চালিয়েছে, কিন্তু তারা সেই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব এখন পর্যন্ত পায়নি। দুদক যে অভিযোগের কথা বলা হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সিআরআই বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল যে তারা এই সিআরআই গবেষণা সেলকে ব্যবহার করে নানা ধরনের অপপ্রচার, একই সাথে এখানে মূলত রাষ্ট্রের অর্থ সরিয়ে এনে এখানে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনুদানের টাকা এই সিআরআইতে ব্যবহৃত হয়েছে ট্রাস্টি প্রতিষ্ঠান হিসাবে এখানে। তো সেই অভিযোগগুলো ভিত্তিতে দুদক এখানে অভিযান এসেছিল এবং রেকর্ডপত্র মূলত তাদের ইচ্ছা ছিল যে কিভাবে কোন প্রক্রিয়াতে এখানে অর্থগুলো এসেছে সেগুলোই মূলত খতিয়ে দেখতে তারা চেয়েছিল। কিন্তু যেহেতু দুদক এখানে এসে কোনো ধরনের প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি, আজকে সকাল থেকে তারা 4টা ঠিকানাতে যাওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে ধানমন্ডি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়, সেখানে তাদের অফিস একটি ছিল, কিন্তু যেহেতু সেখানে বন্ধ, একই সাথে ধানমন্ডি 32-এর একটা অফিসের কথা বলা হয়েছিল, সেখানেও কিন্তু বন্ধ পেয়েছে দুদক। আর এর বাইরে 6-এর এতে যে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে 2টা ঠিকানায়, এখানেও কিন্তু তারা কোনো ধরনের প্রতিষ্ঠানটা খুঁজে পায়নি। এখন দুদকের কর্মকর্তারা যেটা বলছেন যে তারা অন্য যে ট্রাস্টি বোর্ড হিসাবে বা প্রতিষ্ঠানের যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে তাদের আর্থিক অনুদান কোথা থেকে এসেছে, কী প্রক্রিয়ায় ব্যয় হয়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয়গুলো পরবর্তী তারা খতিয়ে দেখবে। জানিয়ে রাখি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে কিন্তু শেখ হাসিনা কন্যা সজীবজার জয়, শেখ হাসিনার ছেলে সজীবজার জয় কিন্তু এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ছিলেন এবং তার পরিবারের সদস্যরা কিন্তু এই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব ছিলেন। তো তাদের বিরুদ্ধে দুদকে একাধিক ইনকোয়ারি চলমান রয়েছে। সেই অনুসন্ধানের সাথে যেহেতু তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে তারা কী প্রক্রিয়া কীভাবে অবৈধ সম্পদ অর্জন করেছে, সেই স্বার্থে কিন্তু সিআরআইয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দুদক খতিয়ে দেখছে। তো এই ছিল আমার কাছে দুদকের অভিযান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ধানমন্ডিতে। দেশের স্বাস্থ্য খাত সংস্কারে 3 মেয়াদে 11 দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গুলশানে সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সুপারিশগুলো বাস্তবায়ন হলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। সংস্কার অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের কাজ করছে অন্তত 10টি সংস্কার কমিশন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। দায়িত্বশীল দল হিসেবে এবার স্বাস্থ্য খাত সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরল বিএনপি। আমাদের যে মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সবার জন্য স্বাস্থ্য শিরোনামে 3 মেয়াদে সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থার জন্য পতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন খন্দকার মোশাররফ। রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে চিকিৎসা সেবার মান বাড়ানোরও তাগিদ দেন তিনি। বিগত আওয়ামী লীগ আমলে
স্বাস্থ্যখাতে আর্থিক দুর্নীতি, অনিয়ম সহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক পুনর্বিস্তারে প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। অবিচার ও অন্যায়ের প্রাবল্যের স্বাস্থ্য খাতের জনবলের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে। ফলে স্বাস্থ্যসেবার জনগণের প্রত্যাশিত প্রাপ্তি থেকে বঞ্চিত, সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশমুখিতা সৃষ্টি হয়েছে। সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার সংস্কার উদ্যোগকে স্বাগত জানালেও খন্দকার মোশাররফ বলেন, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। সংস্কারের নাম দিয়ে আরও গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে, গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে। তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। শুধু স্বাস্থ্য খাতি নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকার সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। এই ধরনের পরিস্থিতি। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেশে নব্য স্বৈরাচারের আগমন ঘটলে তাদের কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি জানান। সকালে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে কথা জানান। এ সময় তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে, গুপ্ত হামলা করছে। তাদের প্রতিহতের জন্য প্রস্তুত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা যেমন এককভাবে নেতৃত্ব দিয়া 16 বছরে স্বৈরাচারকে পতন করতে পেরেছি, তেমনি 2-4 মাসে গড়ে ওঠা নব্য স্বৈরাচারকে পতন করতে আমাদের 2 মিনিটও টাইম লাগবে না। স্বৈরাচার প্রতিষ্ঠা কিংবা নব্য স্বৈরাচার হয়ে ওঠার কেউ চেষ্টা করেন, পরবর্তী সময়ে যে 16 বছরের স্বৈরাচার গঠন হয়েছিল, যেভাবে ছাত্র জনতা তাদেরকে রুখে দিয়েছিল, আমরা সেভাবেই আবার রুখে দিব ইনশাআল্লাহ। এত শহীদের রক্ত মারিয়ে কোনো স্বৈরাচারের বাংলার মাটিতে বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। গণ অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও এখনও আহতরা তাদের দাবি আদায়ে নামছেন রাজপথে। বিষয়টি যেমন কষ্টের, তেমনই সৃষ্টি করছে নানা সন্দেহের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হান্নান মাসুদ বলেন, দাবি বিষয়ে আলোচনা করা যায়, কিন্তু অর্থের জন্য কেউ জুলাই আন্দোলন করেনি। একটি পক্ষ এই যোদ্ধাদের জাতির কাছে প্রশ্নবিদ্ধ করতে উস্কে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। জুলাই আগস্টের আহতদের বড় অংশ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। জুলাই ফাউন্ডেশন ও সরকারের পক্ষ থেকে 2 লাখ টাকা পর্যন্ত সহযোগিতা পেলেও আন্দোলনে কেন আহতরা? তারা বলছেন, ভবিষ্যতের নিশ্চয়তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই। জুলাই ফাউন্ডেশন থেকে আমাদেরকে 1 লাখ টাকা দিছে, আর সমাজ কল্যাণ থেকে 50,000, এই আমাদের অনুদান। ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সময় নিয়ে গেছিল, একবার আমরা আন্দোলনে নামছিলাম রাস্তায়। পরের থেকে এখন পর্যন্ত কি করবে না করবে এখন পর্যন্ত আমাদের জানায়ও নাই। জানুয়ারি থেকে তাদের আর্থিক সহায়তা, পুনর্বাসন, যাবতীয় সব কিছু করা হবে, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে আমাদেরকে একটা ক্যাটাগরি করা হয়েছে, যার এই ক্যাটাগরি থাকার প্রয়োজন সে আছে বি ক্যাটাগরিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, আহতদের মধ্যে বিভাজন রয়েছে। এর সুযোগ নিয়ে তাদেরকে উস্কানি দিয়ে অন্তর্বর্তী সরকার ও গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে একটি মহল। বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেউ আহত হয়েছে, আবার অনেকে আহত হয়েছে যে হচ্ছে এই আন্দোলন ঠেকাতে গিয়ে আহত হয়েছে, এইরকম একটা বিশাল সংখ্যা আছে। তাদেরকে আমরা আলাদা করতে পারি নাই।
কোনো এজেন্সি কাজ করতেছে, যাতে হচ্ছে এই অভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারকে মানুষের কাছে, দেশের সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলা যায়। তবে এক রাজনীতিকের মতে আমলাতন্ত্রের ফাঁদে পড়ায় সরকারের কার্যক্রম পায়নি কাঙ্ক্ষিত গতি। এ কারণেই তৈরি হয়েছে প্রশ্ন। কিন্তু বিভিন্ন স্তরে এটা বোঝা যায় যে পুরনো শাসক সরকারের সহযোগী সমর্থকরা আছেন, সেটা চিকিৎসকদের মধ্যে আছেন, নানা ধরনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মধ্যে আছেন। ফলে মানুষ যখন সরকারের কাছে যাচ্ছে, তার প্রয়োজন পড়ছে, তখন যে তারা একই রকম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে, সেটা মানুষকে ক্ষুব্ধ করছে, অসন্তুষ্ট করছে। জুলাই আন্দোলনে হতাহতরা যাতে ভবিষ্যতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে ব্যবস্থাও নেয়ার দাবি সব মহলের। 23 জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে জিকির আজকারে নিমগ্ন মুসল্লিরা। কোরআন হাদিসের নসিহতপূর্ণ বয়ান শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাল আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল। বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। নিয়ম অনুযায়ী মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ঈমান আমলের বয়ান। পাকিস্তান ও ভারত থেকে আসা বক্তারা নিজ নিজ ভাষায় বয়ান করেন, পরে বাংলা ভাষায় তা অনুবাদ করা হয়। লাখো মানুষের সাথে এই আয়োজনে অংশ নিতে পেরে শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। আমরা তো এখানে আসা আমরা দিন সম্বন্ধে জানতে পারতাছি, আল্লাহ তাআলার হুকুম পর্যন্ত জানতে পারতাছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা আমল করতে পারতাছি। ব্যক্তিগত জীবনে যদি একটা মানুষ শান্তি পেতে চায়, তাহলে অবশ্যই তাকে দিন মানতে হবে। খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নেন মুসল্লিরা। ইজতেমার অর্জিত শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তি জীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা তাদের। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই বা নিজস্ব ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ব্যক্তি জীবনটা কিভাবে সুন্দর হয়, আমার আখিরাতের জীবনটা কিভাবে সুন্দর হয়। তাদের বয়ান শুনে আমাদের দিলের পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বছর এই বিশ্ব ইজতেমায় আসার তৌফিক দান করে। ইজতেমার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। বুধবার আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সূরা নিজামের যে পর্বটি, সেটি দ্বিতীয় ধাপের সেটি আখেরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের এই অনুমতি দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাব তার কাছে। মেহেদী, ভারতীয় বক্তা মাওলানা ইসমাইল গদরা সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন, তার বয়ান রাখছেন। যদিও জানি যে আমরা আজ দ্বিতীয় দিনের কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে, ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে এবং তারপর পরই 3 জন আজ সারাদিন বিদেশি বক্তা এবং বক্তব্য রাখবেন। তাদের এই বক্তব্য নিজ ভাষায় বক্তব্য দেওয়ার পাশাপাশি বাংলা ভাষায় সেগুলো কিন্তু অনুবাদ করে সাধারণ যারা মুসল্লি রয়েছেন, লাখো মুসল্লি যারা রয়েছেন, তাদেরকে কিন্তু তাদের বয়ান বাংলায় অনুবাদ করে শোনানো হবে। আমরা দেখেছি যে আজ সকাল থেকেই লাখো মুসল্লি কিন্তু এখানে সমাগম হয়েছে এবং বিশেষ করে যদি বলি, কিছুক্ষণ আগেই জোহরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেই জোহরের নামাজে শত শত মানুষ, লাখো লাখো মানুষ এক কাতারে দাঁড়িয়ে তারা নামাজ পড়েছেন এবং দেশের জন্য দোয়া করেছেন। বিশেষ করে যদি বলি যে এই যে ইজতেমার আজ অর্থাৎ প্রথম পর্বের পঞ্চম দিন, তৃতীয় দিন প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন আজ চলছে। সেই দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা সকাল থেকে শুরু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত আমরা দেখেছি মানুষের মধ্যে যে জানার আগ্রহ, বিশেষ করে দিনের আমল সম্পর্কে, পরকাল সম্পর্কে জানার যে আগ্রহ, সেটি তারা এখান থেকে জানছেন। বিশেষ করে যদি বলি যে আমল জানার পর ব্যক্তি জীবনে যেগুলো কাজে লাগাবেন এবং তার পাশাপাশি তাদের পরিবার পরিজন এবং বিশেষ করে এলাকাবাসী যারা রয়েছেন তাদেরকে আসলে এই দিনের আমল তারা যে বিষয়গুলো জানছেন সেগুলো কিন্তু তারা আসলে তাদের মধ্যে বার্তা ছড়িয়ে দিবেন, এই অঙ্গীকার তারা এখানে করেছেন। এবং বিশেষ করে যদি বলি এর বাইরেও বেশ কিছু শুধুমাত্র বয়ানই নয়, বয়ানের পাশাপাশি আমরা আনুষ্ঠানিক কিছু কার্যক্রম দেখেছি। বিশেষ করে আজ বিকেল নাগাদ আসরের নামাজের পর কিন্তু এখানে একটি যৌতুকবিহীন বিয়ে, অর্থাৎ সমাজের যেই ধারণা, যৌতুক নিয়ে বিয়ের যে ধারণা, সেই
প্রথা ভাঙতেই কিন্তু তারা এই কার্যক্রম অনুষ্ঠিত করেছে এবং সেই বিয়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের বার্তা আসলে দেওয়া হচ্ছে এখান থেকে। এবং বিশেষ করে যদি বলি যে এই লাখো মুসল্লির এখানে সমাগমের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছে এবং কিছুক্ষণ আগেই তারা আনুষ্ঠানিকভাবে আমাদের সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে যে বিষয়টি দাঁড়িয়েছে যে প্রথম পর্বে আমরা দেখেছি আখেরি মোনাজাতের পর সড়ক পথ কিন্তু বন্ধ করে দেওয়া হয়, যার ফলে কিন্তু ভোগান্তি তৈরি হয় এবং দ্বিতীয় ধাপের এই আখেরি মোনাজাত আগামীকাল, সেই আখেরি মোনাজাতের পর এই আখেরি মোনাজাতের সময় কিন্তু সড়কটি খোলা রাখবে এমনটাই কিন্তু আমাদের জানিয়েছে এবং আয়োজক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের। সব মিলিয়ে এই মুহূর্তের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি মানুষের মধ্যে জানার যে আগ্রহ, দিনের যে আগ্রহ, সেটি কিন্তু বয়ান চলছে যে সারাদিনব্যাপী চলবে। তো এই ছিল টঙ্গী ইজতেমা মাঠ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। টঙ্গী ইজতেমা ময়দান থেকে সহকর্মী মেহেদী হাসান। বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত তাপসী ও মামলার বাদী আবু হানিফের উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে মানহানির মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন বিচারক মোহাম্মদ সেফাতুল্লাহ। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী, আর বিচার শুরু হওয়ায় সন্তোষ জানান বাদী পক্ষ। এর আগে গত 26 জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি ছিল। ওই দিন তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। শুনানিতে আসামি পক্ষ অব্যাহতির আবেদন দাখিল করে এবং আমরা সেটার বিরোধিতা করি। শুনানি শেষে বিজ্ঞ আদালত মানহানির অভিযোগে দণ্ডবিধির 500 ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো। দেশের স্বার্থ জড়িত এবং দেশের মুক্তিকামী মানুষের স্বার্থ জড়িত রয়েছে, সেই জন্য আমি সংক্ষুব্ধ এই মামলাটি করেছি এবং মামলা করার পিছনে অবশ্যই একটা লজিক কারণ ছিল। বিজ্ঞ আদালতের এই আদেশে সংক্ষুব্ধ আমরা উচ্চ আদালতে মহামান্য হাইকোর্ট ডিভিশনে চার্জে ফ্রেম হয়েছে, এটার এগেনস্টে কোয়াশমেন্টের যে আবেদন সেটা আমরা করব। আব্দুল্লাহপুর থেকে রাজধানীতে চলাচলকারী 21টি কোম্পানির বাস কাউন্টার পদ্ধতিতে চলবে। সকালে বাস মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বৃহস্পতিবার সকালে কাউন্টার সার্ভিস উদ্বোধন করা হবে। কাউন্টার থেকে টিকিট কিনতে হবে যাত্রীদের, নির্দিষ্ট স্টপেজ ছাড়া ওঠানো হবে না যাত্রী। এ মাসের মধ্যেই অন্যান্য রুটেও শুরু হবে এই পদ্ধতি। শ্রদ্ধা জ্ঞাপন করছি। আব্দুল্লাহপুর হয়ে যে সমস্ত রুট চলে, আমরা প্রাথমিকভাবে 21টি রুটকে এখন টার্গেট করে 21টি কোম্পানিকে নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি এবং অচিরেই অর্থাৎ এই মাসের মধ্যেই আমরা আরও 2-3টি ভাগে যে রুটসমূহ চালু করা হবে। আমরা মালিকদেরকে নির্দেশ দিয়েছি এবং আমরা পর্যবেক্ষণ করব। আমরা প্রশাসনকেও বলেছি যে ভাঙা চূড়া, কাজ নাই, ইন্ডিকেটর নেই, সিট খারাপ, দেখতে অরুচিপূর্ণ এবং ডেন্ট, এই সমস্ত গাড়িগুলি পর্যায়ক্রমে আমরা 1 মাসের মধ্যে সব চেঞ্জ করে দেবো। চেঞ্জ বলতে গেলে আমরা ম্যান্ডেটরি ওগুলিকে বসাই দেবো, ঠিক করতে হবে। শুল্ক হার কমানোর সুযোগে রেকর্ড আমদানির কারণে দেশের বাজারে খেজুরের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্যাকেটে দাম কমেছে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। গত 1 বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 75,000 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা গত বছরের এই সময়ের তুলনায় অন্তত 8000 মেট্রিক টন বেশি। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2024 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে 75,220 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। তার আগের বছর খেজুর আমদানি হয়েছিল 67,323 মেট্রিক টন। এমনকি জানুয়ারি মাসে 519 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। এবার আগেভাগেই শুল্ক হার কমিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। সরকার এই ক্ষেত্রে যথেষ্ট ট্যাক্স কমিয়েছেন এবং ট্যাক্স কমানোর ফলে এখানে যথেষ্ট আমদানি বেড়েছে। কোনো রকম শ্রেণী বিভাগ ছাড়াই 2022-23
অর্থবছর পর্যন্ত আমদানিকৃত খেজুরের উপর মাত্র 50 সেন্ট থেকে 2.50 মার্কিন ডলারে শুল্কায়ন করত চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু 2023-24 অর্থ বছরে ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে খেজুরের দাম লাগামহীন করায় সরকার শেষ পর্যন্ত শুল্ক হার বাড়িয়ে দেয়। তবে গত মাসেই আজোয়া, মরিয়ম, মেটজুল, মাবরুম এবং আম্বর খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে 3.75 মার্কিন ডলার, আলজেরিয়া, টিউনিশিয়ান খেজুরে 2.30 মার্কিন ডলার, ইরাকের খেজুরে 1 মার্কিন ডলার শুল্ক হার নির্ধারণ করে দেওয়া হয়। 200 টাকার মাল এখন 1800 টাকা চলেছে, সেরকম সব মাল কমে গেছে। আমরা বেচা কিনে একটু কম, আরো আশা করি বেচা কিনে হবে। গত বছর আমরা 4000 টাকা কার্টন বিক্রি করছিলাম 3900, এবছর 3300-3400 টাকা বিক্রি করতেছি ওটা আমরা। এছাড়া প্যাকেটজাত খেজুরে $2.5, বস্তার শুকনো খেজুরে 2 মার্কিন ডলার এবং ভেজা খেজুরে 70 সেন্ট শুল্ক হার নির্ধারণ করা হয়। গত এক সপ্তাহে 5 কেজির প্যাকেট খেজুরে প্রকারভেদে দাম কমেছে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। বর্তমানে মেটজুল 4100 টাকা, আজোয়া 4500 টাকা, সাফাবি 3200 টাকা এবং মরিয়ম 7700 টাকা দরে বিক্রি হচ্ছে। ট্যাক্স কমার কথা, যতটুকু কমাইছে ততটুকু পরিপূর্ণ কমে না আর কি। খেজুরের দাম মানুষের হাতের নাগালের মধ্যে থাকবে, মানুষ কেনাকাটা করতে পারবে। সরকার খেজুর আমদানি শুল্ক কমালো, ট্যারিফ নিয়ে আপত্তি রয়ে গেছে ব্যবসায়ীদের। বিশেষ করে অতিরিক্ত ট্যারিফ নির্ধারণের কারণে খেজুরের দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না বলে অভিযোগ তাদের। ওয়ার্ল্ড মার্কেটটা যাচাই করে খেজুরের ভ্যালুটা কিন্তু নির্ধারণ করা খুবই উচিত। এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে আসবে। যেভাবে ট্যাক্স কমাইছে আরো কমানোর দরকার ছিল। এখন তো টোটালি ব্যবসা হচ্ছে না আমাদের, এতগুলি মাল আপনারা দেখেন কোনো কাস্টমার না আমাদের। বাংলাদেশে বছরে অন্তত 80,000 মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে খেজুরের চাহিদা 40 থেকে 50,000 মেট্রিক টন। আশা করা হচ্ছে আগামী 15 দিনের মধ্যে ক্রেতায় সরগরম হয়ে উঠবে এই খেজুরের বাজার। আর ক্রেতারাও আশা করছেন এর মাঝে খেজুরের দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। এ সময় যুক্তরাষ্ট্রের কৃষি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অভিবাসীদের অবদানের কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। যাচাই বাছাই ছাড়াই অভিবাসীদের ধরপাকড়ের তীব্র নিন্দা জানান তারা। অভিবাসী বিতাড়িত করতে গিয়ে এবার নিজ দেশেই তোপের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জড়ো হন হাজারো অভিবাসী। দেশ জুড়ে অভিবাসীবিহীন দিবসের বিক্ষোভে অংশ নিয়ে ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদ করেন তারা। ট্রাম্প টাওয়ারের সামনে আন্দোলনে নেমেছেন শিকাগোর অভিবাসন প্রত্যাশীরাও। এ সময় যুক্তরাষ্ট্রের কৃষিকাজ, বিভিন্ন অফিস আদালতে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদানের কথা তুলে ধরেন তারা। বলেন, মার্কিনরা যেসব কাজ করতে চান না সেসব করেই নিজেদের জীবিকা নির্বাহ করেন অভিবাসীরা। এ সময় গণনির্বাসন পদক্ষেপের নিন্দাও জানান তারা। আমাদের বাবা মায়েরা অনথিভুক্ত, তবে আমরা সবসময় আমাদের শেকড় এবং সংস্কৃতির বিষয়ে জেনেছি। কিন্তু আমি মনে করি একজন মার্কিন নাগরিক হিসেবে আমার অবশ্যই কথা বলার অধিকার রয়েছে। একটি অলাভজনক প্রতিষ্ঠানের ডাকে বিক্ষোভ র্যালিতে অংশ নেন টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের অভিবাসীরা। দ্বিতীয় সপ্তাহের মতো অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের নিন্দা জানান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। এবার মার্কিন সামরিক বিমানে করে 205 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তা কাজে দিল না। এর আগে মোদীর সঙ্গে ফোনালাপে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচিত হলে লাখ লাখ অবৈধ অভিবাসীকে বাড়ি ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি বাস্তবায়নেও কোনো ফাঁক রাখছেন না তিনি। প্রায় 2 সপ্তাহের ব্যবধানেই 6টি সামরিক বিমানে করে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন লাতিন আমেরিকার দেশগুলোতে। এবার অবৈধ ভারতীয় অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অবৈধ অভিবাসী বহনকারী C-17 সামরিক বিমান ভারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের তালিকায় প্রথম সারি দেশগুলোর মধ্যে রয়েছে ভারতের নাম। তবে ট্রাম্প মোদি সুসম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য অবস্থান দেখে অনেকেই ধারণা করেছিলেন যে ভারতীয় অভিবাসীদের প্রতি হয়তো নমনীয় থাকবেন ট্রাম্প। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। চলতি সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোন আলাপেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও শুল্ক আরোপের বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতও এই পদক্ষেপের সঙ্গে সহমত পোষণ করেছে। তাদের দাবি, বিশ্বের যে কোনো দেশে বসবাসরত অবৈধ অভিবাসীদের ফেরত নিতে রাজি তারা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানায়, এর মধ্যেই ভারত এবং যুক্তরাষ্ট্র মিলিতভাবে 18,000 অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। পিউ রিসার্চের তথ্য মতে 2024 সাল পর্যন্ত প্রায় 7,25,000 ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। সামরিক বিমানে অভিবাসীদের গুয়াতেমালায় ফেরত পাঠাতে মাথাপিছু $4,675 মার্কিন খরচ হয়েছে, যা সাধারণ একক যাত্রা টিকিটের মূল্যের অন্তত 5 গুণ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। বিপিএলে আজ একদিনের বিরতি। কাল সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। এ ম্যাচে জয়ী দল 7 তারিখে ফাইনালে খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। এলিমিনেটর ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে খুলনা। শক্তিশালী রংপুর রাইডার্সকে রীতিমতো উড়িয়ে দিয়ে কোয়ালিফায়ার টুতে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। দুর্দান্ত ফর্মে আছেন নাইম শেখ। আসলে সর্বোচ্চ রান সংগ্রাহক বাঁহাতি এই ব্যাটার। দলে আছেন 2 ক্যারিবীয় তারকা জেসন হোল্ডার ও হেট মেয়ার। পাশাপাশি বোলিং ইউনিটটাও দারুণ শক্তিশালী খুলনার। অন্যদিকে বরিশালের কাছে খেলতে নামবে চিটাগং। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুটাও মাঠের বাইরে অস্থির করে রেখেছে তাদের। এখন 22 গজে সেসব ভুলে কতটা পারফর্ম করতে পারবে কিংস, সেটাই দেখার বিষয়। দিনাজপুরের হিলিতে আবারও শুরু হয়েছে তৌহিদি জনতার বাধায় পণ্ড হওয়া নারী ফুটবল টুর্নামেন্ট। প্রধান উপদেষ্টার নির্দেশের পর মাঠে গড়ানো এই আসর। নানা প্রতিবন্ধকতার পর খেলা মাঠে গড়ানোই খুশি খেলোয়াড়রা। ভবিষ্যতেই এমন ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। তৃণমূল নারীদের এগিয়ে নিতে নিয়মিত ফুটবল ম্যাচের অনুরোধ জানান ফুটবলাররা। হিলি প্রতিনিধি শফিকুল ইসলামের ছবিতে থাকছে বিস্তারিত। টানা 2 বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর, সাফ চ্যাম্পিয়নশিপ সহ দেশের ফুটবলে গেল কয়েক বছর ধরেই সাফল্য এসেছে নারী ফুটবলারদের হাত ধরেই। পুরুষ ফুটবলারদের ব্যর্থতার ভিড়ে আশার আলো জ্বালিয়ে রেখেছেন নারীরাই, অথচ এখনো নানা বঞ্চনার শিকার হতে হয় তাদেরই। তৌহিদি জনতার হামলায় নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধের পর দেশ জুড়ে শুরু হয় সমালোচনা। অবশেষে জয়পুরহাট ও দিনাজপুরে হামলায় পণ্ড নারীদের ফুটবল ম্যাচ আবারও আয়োজনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানের নির্দেশের পর চমৎকার আয়োজনে মাঠে গড়ায় ফুটবল ম্যাচ। গত মঙ্গলবারের ভয়াবহ স্মৃতি নিয়ে মাঠে এলেও সবার ভালোবাসায় শেষ পর্যন্ত স্বস্তি ফেরে নারী ফুটবলারদের প্রাণে। প্রথমত আমাদের মধ্যে অনেক ভয় কাজ করতেছিল যে দর্শকরা কিভাবে করবে আমাদের সাথে ব্যবহার, তো এখন অনেক ভালো লাগতেছে আমাদেরকে খেলে। এইরকম একটা সুন্দর পরিবেশে খেলতে পারে আমরা নিজেকে অনেক উৎসাহী মনে করতেছি। নারী ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন বলে মনে করেন মাঠে আসা দর্শক ও অভিভাবকরা। ধারাবাহিকতার আশ্বাস দিয়েছেন আয়োজকরাও। খেলা আনন্দ জিনিস, আমরা যাত্রা দেখছি না, এলাকি আমরা একও দেখছি না, এই যে মেয়ে ছেলে সব আমরা হলো দেখতেছি, প্রায় লাগতেছে। আমরা চাই প্রতি বছরই যেন খেলাটা ভালোভাবে সম্পূর্ণ হয়। অনেক 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 আনন্দ লাগতেছে যে আমাদের গ্রামে ফার্স্ট টাইম আসছে মহিলা দল। খেলা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো আইনি জটিলতা কিংবা স্থানীয় জনতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো সম্ভাবনা আমরা দেখি নাই। প্রথম দিনের খেলায় ঢাকার নারী একাদশের কাছে 3-0 গোলে হেরে যায় জয়পুরহাট নারী ফুটবল একাদশ। সময় সংবাদ, হিলি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির 11 দফা প্রস্তাব বাস্তবায়ন হলে সেবা নিশ্চিত হবে সবার। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকার ফ্রিজ খুলতে লাগবে দুদকের অনুমতি। বেশ কয়েকটি ঠিকানায় গেলেও সিআরআই কার্যালয় খুঁজে পায়নি দুদক। এবং শুল্ক বাড়ানোর প্রতিবাদে ফল আমদানি বন্ধ। বাজার নিয়ন্ত্রণে নিত্য পণ্যের আমদানি বাড়ানো হয়েছে, জানালেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি সহনীয় হতে লাগবে আরও 3 মাস। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।